বেনারসে আপনাদের তৃতীয় দিনে সবাইকে স্বাগত জানাই। গত দুটি পর্বে আপনারা দেখেছেন বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়া, গঙ্গা আরতি দেখা এবং ঘাট এক্সপ্লোর করা থেকে আমরা বেনারসের আনাচে কানাচে ঘুরেছি। আজকে আমরা বেনারসের পার্শ্ববর্তী এলাকায় বিখ্যাত কয়েকটি ঐতিহাসিক স্থান এবং মন্দির আমরা দর্শন করব। তাদের মধ্যে সংকটমোচন মন্দির, দুর্গাবাড়ি, তুলসীদাস মানস মন্দির, ত্রিদেব মন্দির এবং BHU ক্যাম্পাসের মধ্যে অবস্থিত বাবা বিশ্বনাথের মন্দির। তাছাড়া আমরা দেখব সাঁচি স্তূপ, সারনাথের মিউজিয়াম, জাপানিজ টেম্পল এবং বৌদ্ধদেবের মন্দির। যারা বেনারসে 2 থেকে 3 দিন কাটাতে আসছেন, এই ভিডিওটা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কেননা তারা কাশী ছাড়াও কাশীর আশেপাশে অঞ্চলটা ঘুরে দেখতে পারবেন। তাই আজকে বেনারসের সকালটা শুরু হচ্ছে গরম গরম কচুরি দিয়ে। এই কচুরি খেয়েই আমরা সোজা বেরিয়ে যাব আমাদের সাইট সিইং করতে। ঘড়িতে সময় এখন বেলা 11:30। তো গ্রুপের 2জন মেম্বারদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার জন্য আজকে আমাদের সাইট সিইং করতে একটু দেরি হয়েছে। তো আমরা গ্রুপ ট্যুরে সাঁচি সারনাথ থেকে শুরু করে BHUর বিড়লা মন্দির, সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির, দুর্গা মন্দির, ত্রিদেব মন্দির, এই সমস্ত কিছু দেখব। তার জন্য আমরা 2টো অটো বুক করে নিয়েছি। 2টো অটো আমাদের সন্ধ্যার মধ্যেই সমস্ত কিছু সাইট সিইং করে পুনরায় আমাদের এই বেনারসের গোদলিয়া চকে ছেড়ে দেবে। আর যার জন্য এই টোটাল অটো আমাদের খরচা পড়লো 2টো অটো মিলিয়ে 2000 টাকা প্রতি অটো, অর্থাৎ 4000 টাকা। সারনাথের মন্দিরে, সেই সারনাথের মন্দিরের মধ্যে আছে ভগবান বুদ্ধের অস্থি আন্ডারগ্রাউন্ডে, যেটা একমাত্র কার্তিক পূর্ণিমার দিন দেখানো হয়। আর বাদবাকি যেটা আছে গৌতম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তপস্যা প্রাপ্তি, সেই সমস্ত কিছুই আছে এই মন্দিরের ভেতরে। পেন্টিংয়ের মাধ্যমে সমস্ত কিছু দেখানো হয়েছে। অসম্ভব সুন্দর এই মন্দির, যেটা 1931 সালে তৈরি হয়েছিল। আর এই তো মানে নির্মাণ কার্য শুরু হয়েছিল এবং তৈরি হতে সময় লেগেছিল 10 বছর। এই যে ঘন্টাটা আছে, এটা জার্মানের একটা লেডি ডোনেট করেছে, 2000 কিলোগ্রাম ওজন। ঠিক আছে, 4টে আর 6টায়, ভোর 4টে সকাল 6টায় এটা বাজায়। এর সাউন্ড 3 কিলোমিটার অবধি যায়। আচ্ছা, ভগবান বুদ্ধ যে বট গাছ, অসত্য গাছের তলায় মানে বোধি লাভ করেছিল, ঠিক আছে, বুদ্ধ জ্ঞানী হয়েছিল, সেই গাছেরই কলম করা শাখা হচ্ছে এই গাছটা, যেটা 1930 সাল না 31 সালে এখানে লাগানো হয়েছে। আর বৌদ্ধদেব যে প্রথম 5 জনকে উপদেশ দিয়েছিল, তাদেরই একটা স্ট্যাচু ওখানে করা রয়েছে। আর এখানে বুদ্ধদের যে মন্ত্র জপের যে ঘোরানোগুলো আছে, এইগুলোকে ঘোরালে তুমি তোমার মন্ত্র জপের ফল পাবে। তার জন্য বলতে হবে ওম মা পাদ্মে উ, এটা বলে তোমরা এবার এটা ঘোরাতে পারো। অনুকল্প করা হয়েছে গৌতম বুদ্ধ তার জীবনে যে প্রথম 5 জনকে তার জ্ঞান দিয়েছিলেন। আচ্ছা, এই স্তূপাটার বয়স হচ্ছে আনুমানিক 2300 বছর পুরানো। ঠিক আছে, 2300 বছর পুরানো এই স্তূপাটা। ঠিক আছে, এটা অশোকের শাসনকালে, এটাকে মৌর্য সম্রাট অশোকের শাসনকালে এটাকে তৈরি করা হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ব্রিটিশরা, মুঘলরা যে ভেবেছিল সম্রাট অশোক যে কালে এটাকে তৈরি করেছে, তার মানে এটার ভেতরে কোনো ধন সম্পদ আছে, কিন্তু এটাকে ভেঙে বা খুঁড়ে কিছুই পাওয়া যায়নি। কিছু বৌদ্ধের জিনিসপত্র আর এমনি যেমন নুড়ি পাথর হয় বা যে অস্থি সংগ্রহ যা করেছিল সেইগুলো পাওয়া গিয়েছিল। তো যখন কিছু পাওয়া যাচ্ছে না দেখে, সেই জন্য আবার এটাকে ব্রিটিশরা কিছুটা রিকনস্ট্রাকশন করে নতুন পাথর লাগিয়ে দিয়েছিল। এই স্তূপের চারিদিকে যে রাউন্ডের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো বর্তমানে শাড়ির আঁচল বা শাড়ির পাড়েতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এই কাজগুলো এখানকার গ্রাম অঞ্চলের লোকেরা করে থাকে, সহজে লোকেরা এই কাজটা করে থাকে। আর বুদ্ধ যখন প্রথম উপদেশ দিয়েছিল, তখন এই জায়গাটায় এসে সেই 5 জন ভক্তকে এখানে এসে সাধনা বা তপস্যা করতে বলেছিল। আর এই জায়গাটাই তখন ছিল বনাঞ্চলে ভরা, আর তখন এখানে হরিণ টরিণ বা নানা রকম জঙ্গলি পশু থাকতো। পরবর্তীকালে যখন মৌর্য সম্রাট অশোকের যখন মন পরিবর্তন হয় কলিঙ্গ যুদ্ধের পর, ঠিক আছে, তখন 3টে বড় বড় স্তূপ নির্মাণ করে। তার মধ্যে এই সাঁচি সারনাথের এই স্তূপটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, এটা 103 ফুট উচ্চতা, আর এর ব্যাস হচ্ছে 93 ফুট।
আর একটা আছে তোমার উড়িষ্যাতে। অরেক কাহা হ্যায় এক উড়িষ্যা মে হ্যায় অরেক? उड़ीसा धौलागिरी है हाँ। और साथी साल है। আচ্ছা এটা 3 নম্বর। আচ্ছা এটা তিসরা। 3 নম্বর। চলো না চলো। এরপরে আমরা সবাই চলে এলাম দি জাপানিজ টেম্পলে। এখানে বুদ্ধদেবের যে সাহিত্য মূর্তিটি আছে সম্পূর্ণ চন্দন কাষ্ঠের দ্বারা নির্মিত। ঘড়িতে সময় এখন 2:14। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সারনাথের মিউজিয়ামের সামনে। সেই মিউজিয়ামে সংরক্ষিত আছে প্রায় 2000 থেকে 5000 বছর পুরানো বিভিন্ন ভারতীয় সভ্যতার ইতিহাসের নিদর্শন। সেগুলোকেই চাক্ষুষ দর্শন করতে যাচ্ছি আমরা গ্রুপের সবাই, এবং সেখানেই রাখা আছে ভারতের সরকারি চিহ্ন অশোক স্তম্ভ এবং জাতীয় পতাকায় ব্যবহৃত অশোক চক্র। এইখানে যে এটা দেখছো এটা মহাদেব না, এটা মহাদেব একটা অন্ধকাসুরকে বধ করছে। এটা একটা কালভৈরব মূর্তি, ঠিক আছে? মানে কাশিতে যে কালভৈরব মূর্তিটা আছে আর এই কালভৈরব মূর্তিটা সিমিলার, ঠিক আছে? এটার বয়স ওখানে লেখা আছে আনুমানিক খ্রিস্টপূর্ব মানে হ্যাঁ, এই কালভৈরব মূর্তিটা হচ্ছে 12 শতাব্দী। অন্ধকাসুরকে বধ করেছিল কেন? কেন দেবতাদের পরাজয় করে মাতা পার্বতীকে বিবাহ বাসনা জেগেছিল, যার জন্য মহাদেব ত্রিশূল দিয়ে মানে মহাদেবের থেকে কৃপাধন্য পেয়েছিল, তাই জন্য মহাদেবী ওকে বধ করেছিল। এটা হচ্ছে কালভৈরব মূর্তি, এটা 12 শতাব্দীর মূর্তি। এটা মানে এগুলো সবই বহিরাগত শক্তিদের দ্বারা তোমার ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ঠিক আছে? এরা হরগৌরী একসাথে আছে। এটা হচ্ছে মানে 1100 সালের, 1100 সালের। এটাও কোন এটা কালভৈরব মূর্তি না, এটা একটা কালভৈরব মূর্তি যার বাহন ছিল এই মোরগ। গরুর বাহনের উপর বসে আছে ভগবান বিষ্ণু। আরে ঝুলে ডিজাইন একদম মনে এই দেখতে থাকো, বলে দিচ্ছি কিন্তু আমি আর বলতে পারবো না। একদম মনে রাখো ঝুলে ডিজাইন কাছে দিয়ে দাঁড়া কত পয়সা? আচ্ছা 4 নম্বর এসো। ওটা একটা টিপ। এখানে যে সমস্ত আমরা জিনিস দেখছি সেগুলো হচ্ছে বিভিন্ন ইটের প্যাটার্ন, কোনোটা পদ্মফুল, কোনোটা পাতা, কোনোটা ফুল, কোনোটা মন্দির, ঠিক আছে, কোনোটা গয়নার ডিজাইনের, এই সমস্ত ইত্যাদি। তার আগে আমরা দেখলাম কুষাণ থেকে গুপ্ত যুগের বিভিন্ন রকমের ছোট থেকে মানুষের মূর্তি এবং তার সাথে খেলনার সামগ্রী। সেগুলো সাধারণত আনুমানিক 3100 থেকে 3200 বছর পুরানো। এখানে যে সমস্তগুলো আছে সেগুলো মোটামুটি 467 বছর থেকে 525 বছরের মধ্যে। এগুলো সব মৌর্য যুগে, এগুলো সব মৌর্য যুগে। আমরা চলে এসেছি মহারাজা অশোকের বানানো অশোক স্তম্ভের সামনে, যেটি বর্তমানে ভারতের প্রতিটি ক্ষেত্রে সরকারি চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। সম্রাট অশোক চক্রের অবশিষ্টাংশ হিসাবে এই কটি টুকরোই পাওয়া গেছে, বাদবাকিগুলো রং দ্বারা চিহ্নিত। তো ঘড়িতে সময় এখন 2:57। আমরা এই মুহূর্তে এএসআইয়ের যে সংরক্ষিত মিউজিয়াম আছে সেটা দেখলাম, দেখে সেখান থেকে বেরিয়েছি। বেরিয়ে আর একটা এখানে বুদ্ধের একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমরা যাব।
গৌতম বুদ্ধের এই মন্দিরটিতে তাকে উপদেশ দিতে দেখা যায়। এখন এই মুহূর্তে আছি বিএইচইউ ক্যাম্পাসে, বিড়লা মন্দির দেখতে এসেছি। তো গ্রুপের সবাইরা চলে এসেছে। ক্যাম্পাসের এই মন্দিরটি বাবা বিশ্বনাথের মন্দির। আপনারা যদি চান তাহলে এখানে ভক্তি ভরে পুজোও দিতে পারেন এবং জলাভিষেকও করতে পারেন। এরপরে আমরা চলে এলাম দুর্গাবাড়ি অর্থাৎ দেবী দুর্গার মন্দিরে। আর এখানের ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, সেই জন্য আপনাদেরকে আলাদা করে আর মন্দিরের অভ্যন্তরীণ বিষয়টি দেখাতে পারলাম না। ঠিক তেমনভাবেই সংকটমোচন মন্দিরে মোবাইল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই সেটিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। এলাম তুলসীদাস মানস মন্দিরে। এটা সেই জায়গা যেখানে বসে তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন। এরপরে আমরা চলে এলাম ত্রিদেব মন্দিরে। এই ত্রিদেব মন্দিরে আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সহিত খাটু শ্যাম এবং শ্রী রাম দরবারকেও দেখতে পাবেন। মোটামুটি সকাল 10টায় সাইট সিন করতে বেরিয়ে আমাদের বেনারসে পুনরায় ফিরে আসতে সন্ধ্যা 8টা বেজে গেল। এবার আমাদের ডিনারের পালা। ডিনার আমরা এই রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে হোটেলে সার্ভ করব সবাইকে, কারণ কালকে বিশ্বনাথের ধামকে আমরা বিদায় জানিয়ে অযোধ্যার পথে রওনা দেব। বর্তমানে কাশী একটি সুপ্রসিদ্ধ তীর্থক্ষেত্র, আর সব সময় মানে এখানে এখন বর্তমানে অফ সিজন অন সিজন বলে কিছু নেই, পুরোটাই সিজন। তাই আপনারা যখনই মন চাইবে 2-3 দিনের ছুটি বার করে অবশ্যই একবার বেনারস ঘুরে যাবেন। জীবনে রোজনামচা থেকে একটু মুক্তি পেতে আর আধ্যাত্মিকতার পথে যদি একটু অগ্রসর হতে চান তাহলে কাশী আপনার বেস্ট অপশন। আজকে বেনারস শহরে আমাদের অন্তিম দিন। কালকে সকালে আমরা রওনা দেব অযোধ্যার উদ্দেশ্যে। তো তার আগে রাত্রির খাবার কেনাকাটা করে আমরা এখন ফিরছি হোটেলে। তার আগে বাজারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে।